এদিন সাংবাদিক বৈঠক করলেন নওশাদ সিদ্দিকী। শাসক বিরোধী দলের পাশাপাশি রাজ্যের জ্বলন্ত দুর্নীতি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। বলা আছে ৭৫ গ্রাম মাছের কথা, যে মাছ আমি খেয়েছি, যা আমি তখন ভাবছিলাম, আজকেও বলছি, মাছটা যে কেটেছে তার হাত কেটে যায়নি তো, এত পাতলা ১০-১২ গ্রামের আশপাশে হবে। এটা যে টাকা বরাদ্দ করা হচ্ছে ঠিকঠাক সেটা একজন জেলবন্দি পাচ্ছে না, আর আমরা সেটাকে বলছি সংশোধনাগার বলছি, আমরা জেলও এখনো বলছি না। তাহলে খাবারের কোয়ালিটি দেখার জন্য, দেখভালের জন্য মনিটরিং কমিটির কথা বলেছিলাম, যে কমিটি আছে তাকে অ্যাক্টিভের ব্যাপারে বলেছিলাম। দ্বিতীয় একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে খাবারটা দেওয়া হয়, ডিনারটা যখন দেওয়া হয় গরমকালে সেটাকে তাও হয়তো ম্যানেজ করে দিতে পারবে, শীতকালের জন্য কিন্তু প্রচন্ড চাপ হয়ে যায়। কারণ হচ্ছে ৪টা থেকে ৪:৩০ আর্লি ৫টার মধ্যে ডিনার দিয়ে দিচ্ছে। সেটা মানুষ ডিনার, আমরা স্বাভাবিকভাবে আমরা বাংলার মানুষ একটু লেট নাইট খায়, জেলের ক্ষেত্রে ধরছি আমি ৮টা ৮:৩০ খাবো। যদি ৮টা ৮:৩০ সময় শীতকালে ৫টার সময় খাবারটা ধরে নিতে, তাহলে ৩ ঘন্টায় খাবারটা আমার গরম থাকছে না। নিশ্চিতভাবে যে প্রচেষ্টাতে কোনো গাফিলতি আছে, ফোন অ্যালাউ নাই, মানে এগুলো অ্যালাউ নাই, সে অ্যালাউ না হওয়ার পরেও কিভাবে ফোন নিয়ে ক্লাস মানে পরীক্ষার এক্সাম সেন্টারে ঢুকছে, প্রশ্ন থেকে যাচ্ছে। তারা যারা দায়িত্বে আছে তারা হয় সহযোগিতা করছে, নাহলে ব্যর্থ হচ্ছে। এটাও তো হতে পারে যেভাবে তাদের ডিএ বাকি আছে, ডাইরেক্ট তারা হয়তো রাগ মিটাতে পারছে না, এইরকম ভাবে রাগ মিটিয়ে নিচ্ছে সরকারের বিরুদ্ধে। যদি এটাই হয় তাহলে আমরা চাইবো না যে সরকারি কর্মচারীরা এরকম ভাবে সরকারের সাথে কাজের অসহযোগিতা করুক। আমরা চাই ডিএটাও বুঝিয়ে দেওয়া, সাথে সাথে সরকারি কর্মচারী যারা আছেন তারা আরো কর্তব্য পরায়ণ হতো। কিন্তু শিক্ষামন্ত্রীকে এই দায় এড়িয়ে যেতে পারেন না, শিক্ষামন্ত্রীকে এই দায় নিতে হবে। আর যে পেপারসের কথা বলছেন তো, খরচ দেখাচ্ছে তো, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। যেটা হওয়া দরকার ছিল, আমাদের যে বছরে পরীক্ষার্থী বাড়া দরকার, বাড়ার পরিবর্তে পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে, সেই নিয়ে রাজ্য সরকারের কোনো পলিসি নাই। বা যারা স্কুল ছুট হচ্ছে তাদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসবে কি করে? উপরন্তু আমরা দেখছি যারা স্কুল ছুট তাদেরকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসার জন্য যারা মুখ্য ভূমিকা পালন করে, সেই পার্শ্ব শিক্ষকদের সাম্মানিকটাও ঠিকঠাক দিচ্ছে না। ফলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। হ্যাঁ, এই মর্মে আমি আজকে বিধানসভাতে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। মেনশন করবেন যে একে তো প্রাথমিক টেটের ক্ষেত্রে 2017 সালে লাস্ট টেট হয়েছিল, তারপরে হলো 2022, এই মধ্যখানে এতটা বছর নষ্ট করেছে তার অপদর্থ রাজ্য সরকার। তারপরেও 2022-এর টেটে যারা পাস করলো, উত্তীর্ণ হলো, তাদের এখনো পর্যন্ত ইন্টারভিউ ডাকা হচ্ছে না। আমরা চাই, আজকে মেনশন করেছি যে 2022-এ যারা টেটে উত্তীর্ণ হয়েছে তাদেরকে ইন্টারভিউ ডেকে তাদের ইন্টারভিউ নেওয়ার পরে মেধার ভিত্তিতে দ্রুততার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কারণ প্রাথমিক বোর্ডের যে সভাপতি আছেন তিনি বলছেন অনুমোদন পেলে 50,000 নিয়োগের মতো ক্যাপাসিটি আছে, নিয়োগ করতে প্রস্তুত আছে। তাহলে শিক্ষা ব্যবস্থা একটি যে 50,000 ভ্যাকান্সি, 50,000 যে অধিক ভ্যাকান্সি আছে, শিক্ষকের অভাবে তাহলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। আর শিক্ষক না থাকার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে। সেই জন্য আজকে বিধানসভায় মেনশন করেছি, শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যে অবিলম্বে 2022-এর যারা পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে তাদের ইন্টারভিউ ব্যবস্থা করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হবে মেধার ভিত্তিতে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র সরকারকে আমাদের রাজ্যের যে বরাদ্দগুলো আসে সেই বিষয়গুলোতে নিয়ে টোটালটাই মিশিয়ে দিতে হবে। কিন্তু আমাদের রাজ্য সরকার মিটিং মিছিল সব করছে, প্রোটেস্ট করছে। আমরা বারবার বলছি আইনের দ্বারস্থ হন, আইনের দ্বারস্থ না হয় বাকি সবটা করছে। আর জানতে পারছি ক্যাগের রিপোর্টের পরে যে কিভাবে ঘাপলা হয়েছে, কিভাবে দুর্নীতি হচ্ছে। আর এখন শুনছি আমরা ইউসি দেয়নি, ইউসি না দেওয়ার ফলে আজকে আমাদের অর্থনীতি মানে যে কিছু কিছু ক্ষেত্রে যে টাকা নাকি আটকে রেখেছে বলছে, যেগুলো কিছু আটকে রাখার কারণ হচ্ছে ইউসি না দেওয়ার জন্য। আশা করবো রাজ্য সরকার ইউসি দিয়ে দেবে, কোন জায়গায় কত টাকা খরচ করেছে তার ইউসি দিতে অসুবিধা কোথায়, দিয়ে দেবে, আমাদের প্রাপ্য আমরা পেয়ে যাবো। আইনের মধ্যে থেকেই করছেন। তবে একটা কথা, ক্যাবিনেট যেভাবে লেডে হচ্ছে শুধু রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত, আমাদের রাজ্যের নাকি এই সরকারের আমলে নাকি
প্রায় 1,96,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে, সমগ্র বিষয় মিলিয়ে প্রায় 2,43,000 কোটি টাকার মতো। এটা নিয়ে অবশ্যই একটা আলোচনা দরকার, কিন্তু এখতিয়ারের মধ্যে যখন রাইট আছে, অধিকার আছে, আলোচনা না করতে দেবেন কি দেবেন না, প্রপার উনি বলছেন থ্রু আপনি এতে আসুন, কি বলে আপনার যে আর্টিকেল অনুযায়ী আসুন, যে মেনে আসুন, সেটা করতে দিচ্ছে। কিন্তু বাংলার মানুষ তো বুঝতে পারছে কিভাবে দুর্নীতি করেছে। 1,96,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, ছোটখাটো বিষয় নয়। আফ্রিকার মানে কোন এক কান্ট্রির ইকোনমি চলে আছে এত টাকায়, ইকোনমি না টোটালি। তৃণমূলকে একটা আগে জবাব উত্তর দেওয়া দরকার যে কারণে তল্লাশিটা করছেন কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রীয় সংস্থা, এটা লিগ্যাল না ইলিগ্যাল। ইলিগ্যাল ওয়েতে যদি করে তাহলে আমরাও বিরোধিতা করব, কিন্তু দুর্নীতি করে রেখেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেটা এসে যখন তদন্ত করছে এতে ভয় পাওয়ার কি আছে? যদি ওনারা দুর্নীতি না করে থাকে তো ভয় পাওয়ার কি আছে? দুর্নীতি করেছে বলেই ভয় পাচ্ছে। বাট হ্যাঁ, অবশ্যই শাসকে আছে শুভেন্দু বাবুরা, ওই জন্য সেই ফ্যাসিলিটি দিয়ে বলছে। ঠিক যে ধরনের রাজ্যের শাসকে আছে তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লারা, সে ফ্যাসিলিটি নিয়ে বলে পুলিশ আমাদের দেখে নেবো, 6 ঘন্টা টাইম দিলে দেখে নেবো, পুলিশ সরে গেলে দেখে নেবো। এই ধরনের যেভাবে শওকত মোল্লার আশপাশে যারা নেতারা ঘোরে তারা যেমন বলেন, শুভেন্দু অধিকারী মহাশয় হয়তো সেই রকমই বলতে চাইছে। তবে একটা কথা বলবো, রাজনৈতিক ভাবে প্রভাবিত না হয় ইডি কি সিবিআই কি সিআইডি, এটা আমরা চাই। মানরেগা প্রকল্প আজকের নয়, 2-2.5 বছর ধরে এটা নিয়ে কেন্দ্র সরকার রাজনীতি করে যাচ্ছে। আমাদের রাজ্যের যারা 20 লক্ষের অধিক কাজ করেছে, 100 দিনের কাজের আইনে কাজের 15 দিনের মধ্যে টাকা বুঝিয়ে দিতে হবে, সেটা না বুঝিয়ে দিয়ে শুধু নোংরা রাজনীতি করে গেছে কেন্দ্রের বিজেপি সরকার। এখন ভোট আসছে, একটু তৎপরতা দেখাচ্ছে, কিন্তু যারা দুর্নীতি করলো তাদেরকে জেলের মধ্যে রাখার জন্য আমরা বিগত দিন থেকে বলছি, তারা ফাঁকা জায়গায় ঘুরছেন। আর যারা কাজ করে টাকা পাচ্ছেন না, যাদের দেওয়া উচিত কাজের 100 দিনের কাজের আইনে 15 দিনের মধ্যে, তাদের টাকাটা এখনো বুঝিয়ে দিচ্ছে না। তবে হ্যাঁ, তৎপরতা দেখাচ্ছে, আমরা চাই আরো তৎপর হোক। যাদের নির্দেশে 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 2.5 লক্ষের অধিক ফেক জব কার্ড, তখন জেলা নেতৃত্বরা তৃণমূলের কাজা ছিল, তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে তো বুঝতে পারবো যে না, ইডি বা তদন্তকারী সংস্থা তৎপরতা দেখাচ্ছে। সরকার তো উঠতে বসতে স্বীকার করে নিচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আপনার মেডিকেলে আপনার কোটাতে যে সার্টিফিকেটের নিয়ে দুর্নীতি হচ্ছে, স্বীকার তো করে নিচ্ছে ক্ষেত্রে। কিন্তু আমার কাছে আমাদের বক্তব্য হচ্ছে, যারা প্রকৃত কাজ করলো তাদের টাকাটা এখনো বন্ধ করে রাখা হলো কেন? কাজের আইনে উল্লেখ আছে দুর্নীতি হলে তদন্ত করতে পারবে, আবার সে 100 দিনের কাজের আইনে বলা হচ্ছে কাজের 15 দিনের মধ্যে টাকা বুঝিয়ে দিতে হবে। তো বোঝাচ্ছে না কেন? কে ফেক ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলছে, তার জন্য যে প্রকৃত কাজ করলো তারা কি টাকা পাবে না? দেখুন, ব্যাপারটা আমি চাই যে দুর্নীতি হচ্ছে সেটা নিরসন হোক, যারা দুর্নীতি করছে তারা শাস্তি পায়। কারণ ইতিপূর্বে সিবিআই করে আমরা দেখেছি সিবিআই এর কনভিকশন রেট কি আছে, সাকসেস সেটা না প্রশ্ন থেকে। সিবিআই হাতে শিক্ষক নিয়োগে দুর্নীতি বিভিন্নতে তাদের চলে যাচ্ছে, এখনো পর্যন্ত শেষ করতে। যারা দুর্নীতি করে তাদের প্রতিদেরকে যে কোনো কমিশন গঠন করতে পারে, সিটি এর মাধ্যমে হতে পারে, সিআইডি হতে পারে, সিবিআই হতে পারে, ইডির মাধ্যমে তদন্ত। আমরা চাই এটাই যে যারা দুর্নীতি করেছে তাদেরকে চিহ্নিত করা হোক, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক, মেধার ভিত্তিতে চাকরি নিয়োগ। দেখুন, তার না ভাবছি যে অভিষেক আমার মনে ভুল হচ্ছে, তার পরিবারের হয়তো মতনৈক্য থাকে, এরকম ভাবে দেখছি যে বাড়িতে যাচ্ছে, এটাকে হচ্ছে আমাদের বিজেপি সরকার যে লক্ষ্যে যাচ্ছে সেই লক্ষ্যকে আজকে এক দেশ আর যে এই সংজ্ঞাটাকে হয়তো আর বিজেপি সরকার আগামী দিনে এদিকে এগিয়ে যেতে চাই, সেটা কোনোভাবেই হতে দেওয়া যায় না।